এসএসসি 2025 তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন ক্লাসে আবার চলে আসছি। আজকে আমরা নতুন গদ্য নিয়ে আলোচনা করব। আমাদের নতুন গদ্যের নাম কি? নতুন গদ্যের নাম হচ্ছে বই পড়া। সো আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলতেছে, কারণ সামনে পরীক্ষা, সামনে বেশি দিন সময় নাই, 1 মাসের মতো সময় আছে। আমরা ভালো মতো পড়াশোনা শুরু করব এন্ড ফুললি প্রিপারেশন নিব, যাতে আমাদের একটা ভালো এক্সামের ভালো একটা রেজাল্ট আসে, ঠিক আছে? যাতে আমরা সবাই এ প্লাস পাই আর দিন শেষে যেন সবাই হাসি খুশি থাকি। সো আজকে আমরা শুরু করি। আজকে আমরা কি পড়বো? বই পড়া। বাংলা প্রথম পত্র গদ্য, গদ্যের বই পড়া আজকে পড়বো। বই পড়া লিখেছেন কে? লিখেছেন প্রমোদ চৌধুরী। আরে ভাই, আমরা তো বই তো পড়ি, বই রেগুলার পড়ি, সেই জিনিস নেই। প্রমোদ চৌধুরী আমাদের একটা গদ্য বানিয়েছেন যে বই পড়ার প্রতি শখ, যার শখ আছে, বই আমাদের কি, তোমরা এখন কি পড়তেছো? বই তো পড়তেছো। এসএসসি পরীক্ষার সামনে তোমাদের কি বই তো পড়তে হবে। তো আমরা যখনই পড়ি, অ্যাডমিশনে যাইলেও বই পড়তে হয়, সবকিছু বই পড়তেই হয়। তো আসো আমরা কি শুরু করি? বই পড়া। বই পড়া লিখেছেন কে? প্রমোদ চৌধুরী। লিখেছেন কে? প্রমোদ চৌধুরী। আচ্ছা, তার কবি পরিচিতি দিয়ে আমরা শুরু করি আজকে। কবি পরিচিতি। কবি পরিচিতি কবি পরিচিতি হচ্ছে জন্ম। প্রথম হচ্ছে প্রমোদ চৌধুরীর জন্ম। প্রমোদ চৌধুরীর জন্ম কত ছিল? 7ই আগস্ট 1868 সাল, যশোর। 1868 সাল, যশোর। মৃত্যু 2রা সেপ্টেম্বর। মৃত্যু 2রা সেপ্টেম্বর। মৃত্যু 2রা সেপ্টেম্বর 1946। 1946 সাল, কলকাতায়। 1946 সাল, কলকাতায়। তোমাদেরকে আমি একটা জিনিস বারবার করে বলি, তার রিজন হচ্ছে তোমরা আমার সাথে সাথে যখন বললে তোমাদের পড়াটা এখনই শেষ হয়ে যায়। শর্টকাট, কারণ সামনে আমাদের সময় খুবই কম, মাত্র 1 মাস সময় আছে। মাত্র কয়দিন? 1 মাস 28 দিন। আর ওইদিকে হয়তো ধরা 9 দিন, এর মধ্যে দেখবো অনেকে সিক হয়ে যাবে, প্রেশার নিতে পারবে না, অনেকে পড়াশোনা কারণে ফাঁকি দিছো, ঠিক আছে? কিন্তু এখন আর ফাঁকি দিলে হবে না, এখন কি পড়তে হবে? সিরিয়াস পড়তে হবে। 1 মাস ভালো মতো পড়লে এ প্লাস আসবেই আসবে, ইনশাল্লাহ আসবে। ও আশা করি তোমরা এ প্লাস পাবা। তো আসলে আমরা ভালো মতো শেষ করার খাতা কলম নিয়ে পড়তে হবে, কিন্তু যতই হোক, আমি কিন্তু বারবার করে বলি, প্রতিদিন বলি, খাতা কলম নিয়ে লিখে পড়তে হয়। লিখে পড়লেই পড়া ইজি হয়। তো শুরু করি। 7ই আগস্ট জন্ম কত? 7ই আগস্ট জন্ম। 7ই আগস্ট 1868। 1868। মৃত্যু 2রা সেপ্টেম্বর। মৃত্যু 2রা সেপ্টেম্বর 1946 সাল। 1946 সাল। জন্ম কোথায়? যশোর। জন্ম বাংলাদেশ। জন্ম বাংলাদেশের যশোরে। যশোরে। আর মৃত্যু হচ্ছে কলকাতায়। মৃত্যু কোথায়? কলকাতায়। পৈতৃক নিবাস। তার পৈতৃক নিবাসটা কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে, যেহেতু যশোর, যেহেতু বাংলাদেশের, যশোর না, যেহেতু বাংলাদেশের, তো তার বাবার বাড়ি ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। কোথায়? পাবনা জেলার হরিপুর গ্রামে। পাবনা জেলার হরিপুর গ্রামে। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হয়। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। ছদ্মনাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দাগ দিয়ে দিচ্ছি, স্টার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্টার দিয়ে দিচ্ছি যে ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। পরীক্ষা কিন্তু এটা আসবেই, পরীক্ষা কিন্তু আসবেই যে বীরবল কার ছদ্মনাম। তখন কি বলবা? প্রমোদ চৌধুরী। কে? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। তো আসো আমরা দেখি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বীরবল নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ কি ছিল? বীরবলের হালখাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট 50 পদচরণ। তো এখানে তোমার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যেমন এমসিকিউতে, যেমন তোমাদের সবসময় আমি ভাইয়া বারবার বলে থাকি তোমাদেরকে যে এমসিকিউতে আসে যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি, ঠিক আছে? এগুলো সাধারণত আসে পরীক্ষার হলে দিয়ে বলে দেয় যে প্রমোদ চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নিচে কোনটি। তো এরকম দিতেই পারে, হয়তো কাজী নজরুল ইসলামের আসবে, বা যে কোনো এমসিকিউতে এটা ভাই আসবে। আর সাধারণত তোমাদের সৃজনশীলে যে কোশ্চেনটা বেশি আসে, জন্ম, মৃত্যু, ঠিক আছে? পৈতৃক নিবাস ওরকম আসে না, বাট এমসিকিউর জন্য আসবে। কিন্তু বীরবল যতই হোক, বীরবলটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে স্টার দিয়ে দিচ্ছি, কিন্তু স্টার দিয়ে দিচ্ছি, স্টার, ঠিক আছে? এখানে স্টার দিয়ে দিলাম, বীরবল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা, বাংলা সাহিত্যে বিশেষ অবদান। বাংলা সাহিত্যে বিশেষ অবদান। বাংলা সাহিত্যে তার বিশেষ অবদান কি ছিল? বাংলা সাহিত্যে তার বিশেষ অবদান ছিল হচ্ছে তার সম্পাদিত সবুজ পত্র। তার সম্পাদিত সবুজ পত্র চলিত ভাষারীতি প্রবর্তনে ভূমিকা রাখে। সবুজ পত্র, তিনি কি সম্পাদিত করেছিলেন? সবুজ পত্র। এই যে সবুজ পত্র, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়। সবুজ পত্র, সবুজ পত্র কার? সবুজ পত্র কার? এটা কিন্তু যদি কোশ্চেন আসে যে সবুজ পত্র কে সম্পাদিত করতো,
তখন কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে বা সৃজনশীলের পথে কিন্তু এই কোশ্চেনটা আসে। এটা কিন্তু ভাইয়া পরীক্ষা দিছি সৃজনশীল কোশ্চেন সবুজ পত্র নিয়ে। সবুজ পত্র আমাদের পরীক্ষা তো সবুজ পত্র আসছিল, এই জন্য তোমাদেরটাও আসতে পারে। তারপর সাহিত্যে নতুন গদ্যধারা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। কে সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত করেন? প্রমোদ চৌধুরী। কে সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত করেন? প্রমোদ চৌধুরী। সো এই জিনিসগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে একটু পড়ো, জিনিসটা মানে শর্টকাট, জাস্ট শর্টকাট। এখন ডিটেলসে ওরকম পড়তে পারো না তোমাকে, বাট আমি একটা কথা বলবো, বই পড়তে হবে তোমাদেরকে, কিন্তু বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু এক্সামে ভালো রেজাল্ট আসবে না। আসো আমরা পরের নেক্সট টপিক চলে আসি। আসো আমরা এখন বই পড়ার যে মেইন জিনিসগুলো, মানে মেইন তোমার যে পয়েন্টগুলো, এগুলো আমরা এখন দেখি। মেইন পয়েন্টগুলো এখানে কি কি আছে? এখানে মেইন পয়েন্ট হচ্ছে উৎস। উৎসটা কি? উৎস হচ্ছে বই পড়া গল্পটি কোথা থেকে আসলো। কোথা থেকে আসলো? প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত। কোথা থেকে? প্রবন্ধ সংগ্রহ। কোথা থেকে সংকলিত? প্রবন্ধ সংগ্রহ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রবন্ধ সংগ্রহ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এমসিকিউতে কিন্তু কোশ্চেন বা তোমার সাধারণ সৃজনশীলে কিন্তু ক নাম্বারে এই কোশ্চেনটা আসে যে কোন গল্প থেকে বা হচ্ছে কোন প্রবন্ধ থেকে বা কোথা থেকে এটা উৎস, কোথা থেকে এটা সংকলিত হয়েছে। তো তোমরা যদি দেখো, তোমরা যদি এখানে প্রবন্ধ সংগ্রহ, এখানে কোশ্চেনে যদি আসবে তোমাদের, কোশ্চেনের সৃজনশীল কোশ্চেন আসবে তো আসবে, যেমন তোমাদের যখন তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষা হলে যখন বসবা, তখন সৃজনশীল ক নাম্বার কোশ্চেন আসে যে তোমার বই পড়া গল্পটি কোথা থেকে সংকলিত, তখন তুমি কি লিখবা? তখন তুমি লিখবা যে প্রবন্ধ সংগ্রহ থেকে। কারণ এখানে তুমি যদি এই জিনিসটা যদি নাই জানো, প্রবন্ধ কোথা থেকে গল্পটা আসলো, কোথা থেকে গল্পটা সংকলিত হয়েছে, তুমি নাই জানো, তাহলে এটা কিন্তু হবে না। তো এটা মনে রাখতে হবে, প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত। আচ্ছা, এখন বই পড়ার যে মেইন থিম গুলা, আমাদের থিম কি? বই পড়ার জিনিসটা কি? কবি আমাদের এখানে কি বলছে? কবি আমাদের এখানে বলেছে যে আমরা বই পড়বো, মানে কি আমাদের বই পড়ার শখ। মানুষের কিন্তু প্রধান শখ হচ্ছে সব জ্ঞানের ভান্ডার কোথা থেকে আসে? আমাদের মানুষের, আমরা যেখান থেকে হোক, আমরা যখন জ্ঞানের ভান্ডার কোথা থেকে আসে? বই পড়া থেকে। কারণ বই পড়লেই জ্ঞান আসবে। যেমন এখানে কবি প্রথমেই কিন্তু বলছে যে আমাদের এখানে গল্পে লেখা আছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? বই পড়া। শিক্ষার প্রধান অঙ্গ, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? সাহিত্য। সাহিত্যের মাধ্যমে কিন্তু মানুষের চর্চা হয়। যে কোনো চর্চা বলো, সবকিছু সাহিত্যের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। আমাদের কবিরা কি করতেন? সাহিত্য রচনা করতেন। সাহিত্যের মাধ্যমে কিন্তু মানুষের জ্ঞান বৃদ্ধি আসে। তারপর দেখো, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। কিভাবে? ডেমোক্রেসি যারা, তারা সাধারণত এই সাহিত্যের জিনিসটা, যে সাহিত্য মাধ্যমে মানুষের সার্থকতা বা জীবনে তুমি সাফল্য আনতে পারো, এই জিনিসটা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে কি? অর্থই সব। যে আমরা অর্থ সম্পদ যত হবে, কিন্তু অর্থ সম্পদ কোন কি থেকে আসবে? কোত্থেকে আসবে? আমি কোত্থেকে অর্থ সম্পদ ইনকাম করব? আমরা যদি বই না পড়ি, সাপোজ আমরা যদি একজন বিজনেস করতে, যারা বিজনেসম্যান, যারা বিজনেস করে, তারা কিন্তু বেশিরভাগ দেখবে যে তাদের অফিসে বা বাসায় একটা ওয়ার্ডরোব, মানে তোমার ডেস্ক থাকে, বা তাদের যে অফিস রুম থাকে, সেখানে বিভিন্ন রকমের বই রাখা থাকে। কিসের বই? বিজনেস বই। বিজনেসের বিভিন্ন রকমের নলেজ থাকে এখানে, সেখান থেকে তারা বিভিন্ন রকমের জিনিস শিখতে পারে, এই জন্য তারা বই পড়ে। তুমি ভার্সিটিতে যখন অ্যাডমিশনে যাও, কি পড়ো? বই পড়ো। আমরা পরীক্ষার জন্য কি পড়তেছি? বই পড়তেছি। তো আমাদের বই কিন্তু পড়তেই হয়। আমরা যেমন এখন পরীক্ষার জন্য কি পড়তেছি? বই মুখস্থ করতেছি। মুখস্থ করার জিনিসটা কি? কবি আমাদের এখানেই বলছে, মুখস্থ যারা করতেছি, আমরা একটা সুশিক্ষিত হওয়ার জন্য মুখস্থ বিদ্যা করতেছি। মুখস্থ করে আমরা সুশিক্ষিত হচ্ছি, কিন্তু সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত নয়। স্বশিক্ষিত হতে গেলে আমাদের সাহিত্য চর্চার প্রয়োজন আছে। তো এখানে আরো দেখো কবি কি বলছে, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ধনের সৃষ্টি জ্ঞান সাপেক্ষ, জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। আবার তোমরা আবার অন্য জিনিসে মাইন্ড করো না, ঠিক আছে? তোমরা আবার তোমরা জেন যে তোমরা কত কি মনে করতে পারো, তোমাদের সামনে তো কিছু বলা এখন চিন্তা করে বলতে হয়। এটা আমার কথা নয়, এটা কবির কথা, এটা আমি বলি নাই, এটা কবি বলছে। পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? সাহিত্যে। পুরো মনটার, আমাদের পুরো মনের, ধরো তুমি প্রেমিক মানুষ ভাই, তুমি প্রেমিক মানুষ, এখন তোমার প্রেমিকাকে তুমি জানাবা, কিসের মাধ্যমে জানাবা? সাহিত্যের মাধ্যমে জানাইতে হবে, তাই না? আমরা তো এমনি জানাইতে পারবো না। আমাদের কবিরা তো প্রেম প্রেম করছে অনেক কবি, কিন্তু কেমনে করছে? সাহিত্যের মাধ্যমে। আগে ছিল কি? এখন তো ফোন আছে ভাই, মানুষের গান কই থেকে আসছে? সাহিত্য থেকে গান আসছে কিন্তু। তো
সাহিত্য, ঠিক আছে, আমাদের কিন্তু সাহিত্যে কিন্তু সবকিছু, যে কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের সাহিত্য লাগেই। দর্শন, বিজ্ঞান ইত্যাদি, মনোগঙ্গার তোলা জল, এটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ আসছে, এটা কিন্তু এমসিকিউ আসছে, এটা কিন্তু সিলেট বোর্ডে করে, সিলেট বোর্ড 2024 কিন্তু এই কোশ্চেন আসছে। তো এমসিকিউ তে কিন্তু কোশ্চেন আসছে যে মনোবিজ্ঞানের মনোগঙ্গার তোলা জল নিচের কোনটি? অ্যান্সার হবে দর্শন বিজ্ঞান। কোনটি? দর্শন বিজ্ঞান। দর্শনের চর্চা, দর্শনের চর্চা গুহায়, নীতি চর্চার, দর্শনের চর্চা কোথায়? দর্শনের চর্চা কিন্তু গুহাতে, এটা কিন্তু মনে রাখতে হবে। দর্শনের চর্চা কোথায়? দর্শনের চর্চা কিন্তু গুহায়। নীতির চর্চা কোথায়? নীতির চর্চা কিন্তু বাসায়। আমাদের তোমার আমার নীতির যে শিক্ষাটা, এটা কোথা থেকে আসে? আমাদের বাসার থেকে, আমাদের বাবা মা থেকে, ফ্যামিলির থেকে নীতির শিক্ষা আসে। দর্শনের যেমন আগে, এখন দর্শন আমাদের সমাজে ওরকম নাই, কিন্তু আগের যুগে যখন দর্শন ছিল, দর্শনটা কোথায় চলতো? গুহাতে। এখনো তো গুহা ওরকম নাই আমাদের, মানে আমরা সত্যি গুহা দেখি না, কিন্তু মেইনলি হচ্ছে গুহাতে দর্শনের চর্চাগুলো হতো। বিজ্ঞানের চর্চা জাদুঘরে। জাদুঘরে গেলে আমরা কি দেখি? বিজ্ঞানের জিনিসপত্র দেখি। এই যে বিজ্ঞানের চর্চা জাদুঘরে। তারপর সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। লাইব্রেরি আমাদের সাহিত্য চর্চার জন্য প্রয়োজন। কেননা মানুষ জ্ঞান অর্জন করতে গেলে কোথায় যেতে হয়? লাইব্রেরি যেতে হয়। লাইব্রেরিতে গেলেই তো মানুষের জ্ঞান। তো লাইব্রেরিতে গেলে মানুষ সাহিত্য চর্চা করতে হয়। লাইব্রেরিতে গেলে তুমি অনেক বই পাবা ভাইয়া, হাজার হাজার বই। কিসের বই নাই? তোমার জ্ঞানের বই, মনে করো বিজনেসের বই বলো, প্রেমিকের প্রেমিক গল্প বলো, কি গল্প নেই? সব গল্প আছে। তোমার পড়াশোনারও গল্প আছে, আমাদের পড়াশোনার গল্প বই আছে, ঠিক আছে। তো লাইব্রেরিতে গেলে সাহিত্য চর্চার, মানে সাহিত্য চর্চার জন্য আমাদের কি প্রয়োজন? লাইব্রেরির প্রয়োজন। আসো আমরা এখন পরের জিনিস দেখি। লাইব্রেরি, লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। হাসপাতালে আমরা কেন যাই? আমরা হাসপাতালে কেন যাই? হাসপাতালে আমরা কিসের জন্য যাই? ট্রিটমেন্টের জন্য। আমাদের যখন শরীর সমস্যা হয় আমরা হাসপাতালে যাই। কারণ হাসপাতালে গেলাম, ডাক্তার তো আমাদের ট্রিটমেন্ট করাচ্ছে, ঠিক আছে, ওষুধ দিচ্ছে, এক্স রে করাচ্ছে, কিন্তু আমাদের মনের শান্তি কোথা থেকে পাবো? আমাদের মনে তো শান্তি দরকার, ঠিক আছে। শান্তির জন্য আমাদের কোথায় যেতে হবে? লাইব্রেরি যেতে হবে। এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। বেশি কি? লাইব্রেরি। স্কুল কিন্তু দেখবা, এই জন্য দেখবা সব স্কুল কলেজে কিন্তু লাইব্রেরি আছে, যাতে আমরা সবাই লাইব্রেরিতে যাই। কিন্তু এখন স্টুডেন্ট, এখনকার সবাই, আমরা তো সবাই জেন জেড, আপনারা সবাই জেন জেড, আমাদের তো সবার হাতে ফোন। আমরা এখন কি, কিছু হইলেই ফোন। আরে ভাইয়া ফোন আছে তো, এই যে ক্লাস করতেছি কি ফোনে, কিন্তু ফোনেও কিন্তু বই আছে। ফোনে আমরা বই পিডিএফ এ নামাতে পারি। যেমন আমি যেমন বাইরে যদি কোনো সময় একা ট্রাভেল করতেছি, বা এমনি সময় বসে আছি, কোনো কাজ কাম নাই, তখন বইটা ধরো মোবাইলে একটা বই ডাউনলোড করা আছে, পড়তেছি, হয়তো কিসের যে কোনো একটা কিছু বই পড়তেছি, বা ভার্সিটি কোনো বই পড়তেছি, এরকম বই আমরা পড়বো। যেন লাইব্রেরিতে ফোন আছে, ফোনে বই পড়লাম, সমস্যা নেই। তো এরপরে দেখি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যেটা বললাম আমি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। কেন সুশিক্ষিত? কিসের জন্য? আমরা আমরা আমাদের হয়তো একটা সার্টিফিকেট, আমরা কি এসএসসি সার্টিফিকেট, কারণ এটা আমাদের চাকরির জন্য লাগবে। কিন্তু আমাদের যে স্বশিক্ষিত, যেটা আমাদের শিক্ষিত, মানে আমার আসল শিক্ষা যেটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা কি, আমাদের একটা সার্টিফিকেটের জন্য আমরা মুখস্থ করতেছি, বই মুখস্থ করতেছি, পরীক্ষা দিচ্ছি। এটা আমাদের সুশিক্ষিত করতেছে, কিন্তু স্বশিক্ষিত করতেছে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ঠিক আছে। আমাদের শিক্ষিত হতে হবে। তো মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। তারপর শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। কারণ ভাইয়া আমি কেন? আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য, ঠিক আছে, যে আপনারা যে ট্র্যাকে গেলে ভালো দিকে যেতে পারবেন, সেই ট্র্যাকটাই আপনাদের দেখায় দেওয়া, অর্জন করে দেওয়া। কিন্তু শিক্ষাদান খালি পড়াচ্ছি, বলতেছি, চলে যাচ্ছি, এটা মানে এটাই না। আপনাদেরকে একটা ভালো গাইডলাইনে তুলে দেওয়া, আপনাদের একটা ভালো পজিশনে তুলে দেওয়া, আপনারা এ প্লাস পান আপনার লাইফে। কারণ আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা এই দিন শেষে গিয়ে আপনারা আমাদের ফিউচারে যখন যাবেন, তখন আপনারাই কি প্রাইম মিনিস্টার হবেন, সবকিছুই হবে, সবকিছু আপনারাই দেশের প্রাইম মিনিস্টার বলেন, সবকিছুই, ঠিক আছে। যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য করে, শূন্য, সেই জাতি ধনের ভারে ভবানী। ধন, ভাই আপনারা, এটা কবি বলছে ভাই, আমি বলি নাই কিন্তু, এটা কবি বলছে, এটা কিন্তু আমি বলি নাই। কেন?
এটা কবি ধনের মাধ্যমে কি অর্থ সম্পদ, ঠিক আছে, এটা মানে অর্থ সম্পদ। অর্থ সম্পদ আমাদের মানে আমাদের জ্ঞানের ভান্ডার শূন্য, আমরা খালি বই পড়ছি, মুখস্থ করছি, কিন্তু আমাদের ভান্ডার কিন্তু শূন্য। আপনাকে একটা বাইরে কোথাও গিয়ে জিজ্ঞেস করে এটার মানে জ্ঞান কি, যেমন বাইরে দেশে যান বা আপনার জাপানের কথা বলেন, ওরা কিন্তু প্রচুর বই পড়ে। ওদের দেখবেন জাপান বলেন, চায়না বলেন, ওরা এত আবিষ্কার করতে কিভাবে পারে, ওরা দেখবেন লাইব্রেরি থেকে, ওদের অনেক বড় বড় লাইব্রেরি থাকে, বিরাট বড় বড় লাইব্রেরি, লাইব্রেরি থেকে সিরিয়াল পাওয়া যায় না কেন, ওরা প্রচুর পড়াশোনা করে, ওরা প্রচুর বই নিয়ে পড়ে থাকে, ওরা বইয়ের বিভিন্ন জিনিস দেখতে চায়, মানে এটা ওটা পড়বে, এটা কি কেন কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কেন আসলো, এরা ওদের জানার ইচ্ছা আছে, যা সেটা আমাদের মাধ্যমে, যেটা আমাদের মধ্যে নাই। আমরা বই পড়তে চাই, আমরা বই পড়তে চাই না, আমরা কি মোবাইলে ফেসবুক স্ক্রলিং, ফেসবুকের মাধ্যমে কি আছে আমাদের, কি দিচ্ছে, কিছু ওরকম দিচ্ছে না, দিচ্ছে। আপনারা যে যখন ভালো জিনিস খুঁজবেন, ভালো জিনিস খুঁজে ট্রাই করবেন, তখন আপনারা ভালো জিনিস পাবেন, যেমন ইনফরমেশন, যে আমি এখান থেকে আমি কি শিখতে পারি। কিন্তু যারা খুঁজে তারা ভালো শাইন করতেছে, যারা শিখতেছে না তারা কিন্তু শাইন করতে পারতেছে না। এই জন্য বলবো যে জ্ঞানের ভান্ডার আমাদের রাখতে হবে, ঠিক আছে। গুরু উত্তর সাধক মাত্র, গুরু উত্তর সাধক মাত্র। যেমন গুরু, গুরু কারা, আমাদের গুরু কি, আমাদের গুরু কারা, আমাদের টিচাররা, তাদের গুরু কারা, তাদের টিচাররা, এভাবে গুরু। গুরু বলতে কি, আমাদের আগের প্রজন্ম যারা ছিল তারা আমাদের শিখে গেছে। যেমন কবিরা কিন্তু গুরু আমাদের, কবিরা কিন্তু আমাদেরকে অনেক আগে, যেমন আমাদের ইসলামের গুরু, আমাদের নবীজি ছিল গুরু, তিনি আমাদেরকে বলেছেন, বিভিন্ন রকমের উপদেশ দিয়ে গেছেন, সেটা আমাদের এখন মানতেছি, আমরা বুঝতেছি এখন যেটা আমাদের প্রয়োজন ছিল, এটা আমাদের দরকার ছিল। তো কবিরাও কিন্তু বলে গেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা, যে এটা তো আমাদের দরকার, এটা তোমরা এভাবে পড়ো। যেমন আমরা আজকে বই পড়তেছি না, মানে কিছুদিন আগে যদি আমরা যদি বই এখন পড়ি, তো আমাদের জ্ঞান বাড়বে, নলেজ। যেমন আগের যুগের মানুষ যখন ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু প্রচুর বই পড়তেন, যার ফলে তার কিন্তু জ্ঞান ছিল প্রচুর, কিন্তু তার জ্ঞান ছিল প্রচুর, তিনি যে কোনো কিছু কোশ্চেন করতেন, তিনি কিন্তু বই ছিঁড়ে ছিঁড়ে রাখতেন। কেন বই ছিঁড়ে রাখতেন, ছিঁড়ে ছিঁড়ে রাখতেন? আমরা মনে করি যে তিনি বই পড়তেন, বই মুখস্থ করতেন, শেষ করতেন, কিন্তু না, তিনি জ্ঞান রাখতেন, তিনি প্রচন্ড মেধাবী ছিলেন। আপনারাও পড়লে পারবেন, কারণ আপনাদের সবাই, কারণ আপনারা জেন জেড, আপনারা প্রচুর ব্রেন, আপনারা অনেক কিছু করতে পারেন। সো আমরা চেষ্টা করব, আমরা জানি আপনারা পারবেন। সো আমরা আসেন বই পড়ি, আর আসেন আমরা নেক্সট আরো কিছু ইনফরমেশন নিয়ে আসতেছি। আসেন ভাইয়ারা, এখন আমরা শেষ অংশটুক দেখি। এতটুক তো আমরা মানে যেহেতু বোর্ড সব তো লিখে একবারে লেখা যায় না, তো লিখে দিচ্ছি। লাস্ট অংশটুক দেখেন, এখানে দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। মানে আমরা যখন একটা মানুষ মারা যায়, মানে আমাদের দেশের নিয়ম আছে বা সবখানেরই নিয়ম আছে, যে আমাদের যে কোনো মানুষ মারা গেলে রেজিস্ট্রি, মানে একটা গভর্নমেন্টের খাতায় রেজিস্ট্রি হয়, যে কে কে মারা যায় বা দেশে কতজন মানুষ মারা গেছে, এটা কিন্তু সরকার জানে, বা আমাদের দেশের সবাই এটাকে কিন্তু বলতে পারবে যে একটা কবরস্থানে কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো মানুষের কবর আছে, সবাই এটা কিন্তু জানে। কিন্তু আমাদের মনের যে, আমাদের আত্মার যে, অর্থাৎ আমাদের মনের যে মৃত্যু হয়, সেটা কিন্তু কোথাও লেখা হয় না, কারণ এটা মনের মধ্যেই থাকে, এটা কাউকে আমরা প্রকাশ করতে পারি না। এই জন্য বই পড়াটা জরুরি, কারণ বইয়ের মাধ্যমে কিন্তু মনের মৃত্যু লাঘব করা যায়। তো এরপরে দেখেন শিক্ষা। শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন, কি বলেছেন? ফ্রান্স অলওয়েজ সেভড বাই হার আইডলস। এখন এখানে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা একটা ফরাসি শাস্ত্রী বলেছেন কিন্তু, ঠিক আছে। কে বলেছেন? ফরাসি জগৎ বিখ্যাত, নাম নেই, বাট এই কথাটা আসতে পারে যে কোথাকার, এই কথাটা কিন্তু আসতে পারে তিনি কোন দেশে। আর হয়তো এই লাইনটা দিয়ে বলতে পারে যে তিনি কোন দেশের শাস্ত্রী কথাটা বলেছেন, তখন অ্যান্সার হবে ফরাসি। এটা কিন্তু আপনাদের কতে ইম্পর্টেন্ট, এটা কিন্তু কতে ইম্পর্টেন্ট। আপনাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, আমি কোশ্চেনগুলো লিখে দিই। যেমন হচ্ছে ঢাকা বোর্ড 23-22, তারপর হচ্ছে আপনার 20 সালে তো কোশ্চেন অনেক, 20 সালের এগুলো কোশ্চেনই শেষ নেই। তারপর আপনার সিলেট বোর্ড 24-23-22, তারপর আপনার আছে চিটাগাং বোর্ড 23-22, তারপর হচ্ছে আপনাদের আছে হচ্ছে কুমিল্লা বোর্ড, কে বা সি যেটাই বলেন না কেন, কুমিল্লা বোর্ড আপনাদের 23 সালে বেশিরভাগই বোর্ডে কোশ্চেন আসছে।
তারপর ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23, 22, তারপর হচ্ছে বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে 22 সালে কোশ্চেন আসছে, কিন্তু সবগুলাতেই 20-এ কোশ্চেন কিন্তু আসছেই, সবগুলাতে 20-এ কিন্তু কোশ্চেন আসছেই। এই জন্য আপনাদেরকে বলতেছি 24-এ কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু 23-এ কোশ্চেন আসে, মাঝখানে 24-এ এরকম কয়েকটা কোশ্চেন আসছে, আপনাদের এমসিকিউর জন্য বই পড়াটা ইম্পর্টেন্ট। কারণ সাধারণত কোশ্চেন যদি আপনার গত বছর যে কোশ্চেনগুলো আসে, গত বছর আমাদের যুদ্ধ নিয়ে মানে মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কোশ্চেন আসছিল, এবার আমাদের এগুলো নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, তো লাইব্রেরির স্থানটা কোথায় সবাই জানেন, এটা আমি প্রথমে বলে দিছি, একটু আগে বলে দিছি। লাইব্রেরির স্থানটা কোথায়? স্কুল কলেজের উপরে। সবসময় আমাদের স্কুল কলেজের উপরে কিন্তু লাইব্রেরিটা থাকে। যে কোনো স্কুল কলেজে যান, লাইব্রেরি বেশিরভাগই স্কুল কলেজের উপরে থাকে, বেশিরভাগ না, সবগুলোই থাকে। তো এটা মনে রাখতে হবে, স্কুল কলেজের উপরে। তারপর লাইব্রেরি কি? মনের হাসপাতাল। আগেই বলেছিলাম লাইব্রেরি কি? মনের হাসপাতাল। কারণ হাসপাতালে আমরা যাই কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য। আর লাইব্রেরি হচ্ছে আমাদের মনকে ভালো করার জন্য। বিভিন্ন রকমের মন খারাপ থাকলে আমরা বই পড়ি, বই পড়লে আমাদের মন ভালো হয়েছে। তারপর মুসলমান ধর্মে মানব জাতি বিভক্ত দুটি ভাগ, এটা কিন্তু আপনাদের বই পড়া গল্পের মধ্যে উল্লেখ আছে। মুসলমান ধর্মে মানব জাতি বিভক্ত দুই ভাগে। তারপর মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। কি? মনের দাবি, আমাদের মনে দাবি থাকে যে মন খারাপ, তো ওই ক্ষেত্রে আত্মা বাঁচে না, এটাই আর কি কবি এই লাইনের মাধ্যমে বুঝাচ্ছেন আমাদেরকে। আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ, সরাগ হয়। আনন্দের স্পর্শে, আনন্দ কিসের আনন্দ? আনন্দটা কিসের? আমাদের মনে যখন আনন্দ থাকে, আমাদের মন যখন মানে উৎফুল্ল প্রফুল্ল থাকে, আমাদের মন যখন ভালো থাকে, তখনই কিন্তু আনন্দের স্পর্শ, তখন কিন্তু আনন্দ হয়, তখন আমাদের আনন্দ লাগে, যে কোনো কোথাও গেলে আনন্দ লাগে। আমরা যখন মন ভালো থাকে তখন আমাদের বন্ধুদের সাথে কথা বলে আনন্দ লাগে, ফ্যামিলির সাথে কথা বলে আনন্দ লাগে। যখন মন খারাপ থাকে তখন কিন্তু কোথাও আমরা ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, একা থাকতে ইচ্ছা করে। সেই ক্ষেত্রে আমাদের বই পড়াটা ইম্পর্টেন্ট। এই জন্য কবি বলছেন যে আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ, সরাগ হয়। কিসের জন্য? বই পড়ার মাধ্যমে। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ জাতির জীবন শক্তি হ্রাস করা। জাতির জীবন শক্তি হ্রাস করা। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত, অনেকে সাহিত্য চর্চার আনন্দ পায় না। সাহিত্য চর্চার যখন আনন্দ না পাবে, তার মানে কি? জাতির জীবন শক্তি হ্রাস করা, জীবন শক্তি হ্রাস হয়ে যায়। তারপর আসেন এখানে কিছু শব্দার্থ আছে। উদ্দাহ অর্থ কি? ঊর্ধ্ববাহু। উদ্দাহ অর্থ কি? ঊর্ধ্ববাহু, মানে আমাদের উপরের যে বাহু, ঊর্ধ্ববাহু। তারপর ভারেও ভবানী, যে আমরা একটু আগে দেখলাম কবির মানে গল্পের লাইনে, ভারের ভবানী হলো রিক্ত বা শূন্য, রিক্ত বা শূন্য। এগুলো কিন্তু ভাই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস আপনাদের সৃজনশীলের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গতাসু অর্থ কি? মৃত। গতাসু অর্থ কি? মৃত। এটা কিন্তু মনে রাখতে হবে, গতাসু অর্থ কি? মৃত। এটা কিন্তু কোশ্চেন আসে, এগুলো কিন্তু কোশ্চেন আসে, বারবার বলতেছি কোশ্চেন আসে, স্টার দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু কোশ্চেন আসে। তারপর হচ্ছে কারদানি কি? বাহাদুরি বলতে কি? সবাই জানেন বাহাদুরি এলাকার মধ্যে একটু প্রভাব কাটানো, বা আরে আমি এলাকার সেরা, আমি সবকিছু, তো ওইটাই কারদানি অর্থ বাহাদুরি। তারপর দাতাকর্ণ, গল্পের মধ্যে লেখা আছে দাতাকর্ণ, ঠিক আছে? দাতাকর্ণটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিচ্ছি, দাতাকর্ণটা ইম্পর্টেন্ট। দাতাকর্ণ মহাভারতের বিশিষ্ট চরিত্র। মহাভারতের, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা ভালো বলতে পারবেন, মহাভারতের বিশিষ্ট একটা চরিত্র। কুন্তী পুত্র দানের জন্য প্রবাদ তুল্য মানুষ। তো আজকের মতো বই পড়া গল্পের যে মেইন যে জিনিসগুলো ছিল এগুলো আমি বলে দিচ্ছি, কারণ যেহেতু আপনাদের শেষ সময়ের প্রস্তুতি, যেহেতু 1 মাস সময় আছে, আমি ডিটেলসে কিছু বলতেছি না, যত শর্টকাট আপনাদেরকে, যত শর্টকাট একটু ভালো ইনফরমেশন দেওয়া হয় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যাতে আপনাদের একটা আপনারা ভালো রেজাল্ট নিয়ে একটা শাইন করেন, এটাই আমাদের চাওয়া। আপনাদের দিন শেষে একটা A+ নিয়ে হাসি মুখে বলা যে ভাই A+ পাইছি, ফ্যামিলির কাছে বা আম্মুর কাছে বা মানে আপনাদের বাবা মার কাছে, ফ্যামিলির কাছে গিয়ে বলবেন যে আম্মু A+ পাইছি, আপনাদেরই ভালো লাগবে, ফ্রেন্ডের সামনে যাবেন, আপনাদেরই খুশি হবে। তো আজকের মতো বেরিয়েছি, আসসালামু আলাইকুম।